তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে হবে, আর দরকার নেই মাছের। সোমনাথ গায়ের জোরে লগি দিয়ে ভেলা ঠেলতে লাগলো, কিন্তু কিন্তু ভেলার আশেপাশে তখন আরো কতগুলো মরা ভেসে উঠেছে। ভেলার পিছু পিছু চিৎ সাঁতারে এগিয়ে যাচ্ছিল সেগুলো। মাঝে মাঝেই মরাগুলো হাঁ করছিল। তখন তখন তাদের উন্মুক্ত দাঁতের সারি দেখে হাড় হিম হয়ে যাচ্ছিল সোমনাথের। হঠাৎ কলা গাছের ভেলা থেকে সুদীপের ধরা একটা মাছ পড়ে যেতেই মরাগুলো কাড়াকাড়ি করতে লাগলো সেই মাছ খাবার জন্য। এই পিশাচদের হাত থেকে কিভাবে নিস্তার পাবো? জানি না রে, কিন্তু আমার মনে হয় অন্ধকারে পথ ভুল করেছি। আমারও তাই মনে হচ্ছে। মরাগুলো এবার কলা গাছের ভেলা ধরে টানতে থাকে। সেই ধাক্কা সামলাতে না পেরে সোমনাথ আর সুদীপ জলের মধ্যে পড়ে গেল। সুদীপ, তোর ডান দিক লক্ষ্য করে সাঁতার কাটতে থাক। মনে হচ্ছে ওদিকে একটু উঁচু জায়গা আছে। প্রতি মুহূর্তেই একটা ভয় যেন ওদের গ্রাস করতে থাকে। এই বুঝি জীবন্ত মরাগুলো পা ধরে হিড় করে টেনে নিয়ে যাবে। অতি কষ্টে শেষ পর্যন্ত ওরা দুজন একটা উঁচু জায়গায় এসে কোনো মতে পৌঁছালো। এখন ওকে পিশাচগুলো পেছনে ধাওয়া করছে না কি রে সুদীপ? মনে তো হচ্ছে আসছে না, বলা যায় না আবারও আসতে কতক্ষণ। সোমনাথ আর সুদীপ সাবধানে এগোতে লাগলো জঙ্গলের ভেতরের দিকে। হঠাৎ সোমনাথ সুদীপকে টেনে সরিয়ে দিল, আর তখনই হিস হিস শব্দ তুলে একটা গোখরো সাপ ফনা দোলাতে থাকলো। খুব জোর বাঁচিয়েছিস ভাই, অসংখ্য ধন্যবাদ। আরে না, এটা আমার কর্তব্য। আসলে চারিদিকে জল আর জল, তাই সাপখোপ সহ অন্যান্য অনেক প্রাণী উঁচু জায়গায় বাসা বেঁধেছে। আমাদের সাবধানে চলতে হবে। আকাশে তখন ভাঙা চাঁদ দেখা যাচ্ছে, আবছা আলো গাছের পাতা বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে মাটিতে। একটু এগোতেই ভাঙাচোরা মাটির ঘর দেখতে পেল ওরা। আলো আধারিতে মনে হলো সাদা কাপড় পরা কে যেন দাঁড়িয়ে আছে দাওয়ার সামনে। দেখ সোমনাথ, কে যেন দাঁড়িয়ে আছে সামনে। হ্যাঁ রে, চল এগিয়ে দেখি সামনে কোনো সুরাহা হয় কিনা। যা বাবা, কোথায় গেল রে? এই তো সামনেই ছিল। তাই তো, গেল কোথায়? কাকে খুঁজছো বাছারা? আমাকে? চকিতে পিছন ফিরল সোমনাথ। দেখল লাল পাড় সাদা শাড়ি পরিহিতা ঘোমটা টানা এক বুড়ি। তার মুখ দেখা যাচ্ছে না। হাতের যে অংশটুকু চাঁদের অল্প আলোয় দেখা যাচ্ছে তাতে মনে হয় চামড়া যেন কুঁচকে গেছে। শাখা পলা হাতে আছে, বেশ বোঝা যাচ্ছে। ঠাকুমা, আমরা বড় বিপদে পড়ে এখানে এসেছি। মসলন্দপুরে আমাদের বাড়ি। এই গ্রামের নাম কি? তুমি কি একাই থাকো? এই গ্রামের নাম গোবরডাঙ্গা। আমার স্বামী আমার সঙ্গেই থাকে। গোবরডাঙ্গা তো আমাদের পাশের গ্রাম। তাহলে তো আমরা বেশ খানিকটা দূরে চলে এসেছি। সকাল না হওয়া পর্যন্ত তো কোথাও যেতে পারবো না। আচ্ছা ঠাকুমা, তোমার স্বামীকে তো দেখছি না, কোথায় তিনি? তিনি মাছ ধরতে গেছেন, এখনই চলে আসবেন। ঠিক তখনই অন্ধকার থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল। কই গো গিন্নি, কোথায় গেলে? এই দেখো কে নিয়ে এসেছি। আজ খাওয়াটা কিন্তু ভালোই জমবে, কি বলো? দ্বিতীয় ছায়ামূর্তি একটা ছাগল টানতে টানতে হাজির হলো। ছাগলটা ভয়ে প্যাঁ প্যাঁ করছিল। সোমনাথদের দেখে দ্বিতীয় ছায়ামূর্তি থমকে গেল। বুড়োর চোখে মুখে অজস্র বলি রেখা, শুকনো হাড় জিরজিরে শরীর, চোখ কঠোরাগত, গালের হনুগুলো বিশ্রীভাবে উঁচিয়ে আছে। অস্বাভাবিক উঁচু দাঁতগুলোর সবকটা বাইরে উন্মুক্ত। এরা হলো পাশের গ্রামের লোক, পথ হারিয়ে এখানে এসে পড়েছে। আজ রাতটা এরা এখানেই থাকবে। আচ্ছা, বেশ বেশ। এসো, তোমরা ঘরে এসো।
সোমনাথ আর সুদীপ মাটির ঘরটা আগেই দেখেছিল। ভিতরে প্রবেশ করেই দেখলো সবই যেন অগোছালো। জলের দাগ দেখে মনে হচ্ছিল পুরো ঘরটা জলের নিচে ছিল। কেমন যেন বিচ্ছিরি একটা গন্ধ, কোথাও কোনো রান্নার চিহ্ন নেই। দেখ সুদীপ, বুড়ো যে বললো জমিয়ে খাবে, তাহলে রান্নার সরঞ্জাম কই, উনুন কই? ঘরটা তো মানুষের বসবাসের উপযোগীও না। ঠিকই বলেছিস, আমিও সেটাই ভাবছি। আর এই বন্যার সময় ওই ছাগলটা কি বা পেল কোথায়? কোথাও আগুনের ছিটে ফোটা নেই, রান্না করবে কি করে? আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। আমারও সন্দেহ হচ্ছে। এরা এরা মানুষ তো? ওদের চাপা আলোচনার মধ্যে শুনতে পেল ছাগলের মরণ আর্তনাদ।